কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যে চ্যাপ্টারটি দেখতে যাচ্ছি সেই চ্যাপ্টারটি হচ্ছে মাস ওয়াশিং। এটি ক্লাস 12-এর যারা থার্ড সেমিস্টারে আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও যারা কলেজে রয়েছে সেখানেও কিন্তু এই মাস ওয়াশিং চ্যাপ্টারটি রয়েছে। চলো তাহলে আজকে আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি মাস ওয়াশিং বা পুঞ্জিত ক্ষয় বিষয়টা কি। প্রথমেই দেখে নাও, যদি স্লোপ এরিয়া হয় বা ঢালানযুক্ত এরিয়া হয়, সেখানে যদি মাটি ধীরে ধীরে করে নিচের দিকে নেমে আসে ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বা মাধ্যাকর্ষণ শক্তির জন্য, তাহলে পরে এই ঘটনাটিকেই বলা হচ্ছে কিন্তু মাস ওয়াশিং। আমরা এখানে দেখে নিই, এই যে মাস ওয়াশিং বিষয়টা আমরা দেখলাম, অর্থাৎ ঢালযুক্ত এলাকায়, আরেকবার দেখে নিই আমরা, এই যে ঢালযুক্ত এলাকায় গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য যদি মাটি ধীরে ধীরে করে নিচের দিকে নেমে আসে, তাহলে সেই ঘটনাটিকে কি বলা হবে? মাস ওয়াশিং বা পুঞ্জিত ক্ষয়। আমরা এই বিষয়টি দেখার আগে একটু পিছনের থেকে দেখে নিই। কি কি দেখবো আমরা? দেখো, আমরা এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীর দুটো শক্তি রয়েছে, একটা হচ্ছে বাইরের শক্তি, আরেকটা হচ্ছে ভেতরের শক্তি। পৃথিবীর ভেতরে অর্থাৎ এন্ডোজেনেটিক ফোর্স, পৃথিবীর বাইরে অর্থাৎ এক্সোজেনেটিক ফোর্স। পৃথিবীর বাইরে যেমন এক্সোজেনেটিক ফোর্স, এটা কি পৃথিবীর বাইরে উপরের দিকে হচ্ছে, অর্থাৎ এই সমস্ত জায়গায় হচ্ছে। পৃথিবীর বাইরে বলতে এই সমস্ত জায়গায়, ভূপৃষ্ঠের কথা বলেছে। তাহলে এটা কিন্তু পৃথিবীর অভ্যন্তরেও কিন্তু কিছু শক্তি কাজ করে, যেমন প্লেট টেকটনিক বা পাত সঞ্চালন শক্তি রয়েছে, ম্যাগমা রয়েছে, ঠিক আছে, এই সমস্ত কারণে, বা ভূমিকম্প রয়েছে। এই সমস্ত শক্তিগুলিকে বলা হয় এন্ডোজেনেটিক প্রসেস বা অভ্যন্তরীণ শক্তি বা প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে আমরা দেখে নিই, এই যে মাস ওয়াশিং, এই বিষয়টা কিন্তু পৃথিবীর বাইরের শক্তির ফলে হয়। তাহলে এটার মধ্যে প্রধান যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কি? গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে কোনো একটা ঢালানযুক্ত জায়গা হতে হবে, এক, ঢালযুক্ত জায়গা হতে হবে, দুই, সেখানে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন থাকতে হবে, আর তিন, একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ময়েশ্চার। এখানে দেখতে পাচ্ছ ময়েশ্চার, ময়েশ্চার অর্থাৎ আর্দ্রতা। এখানে জল কিন্তু মাটিকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করে না, কিন্তু স্লিপি করে দেয়, ঠিক আছে। তাহলে কি থাকতে হবে? ঢাল থাকতে হবে, আর্দ্রতা থাকতে হবে, আর সেখানে যদি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন কাজ করে, তাহলে পরে উপরের থেকে কোনো একটা মাটির অংশ বা শিলা বা ভূখণ্ড ধীরে ধীরে করে নিচের দিকে নেমে আসে, আর এই ঘটনাটিকেই বলা হয় হচ্ছে মাস ওয়াশিং, ঠিক আছে। এই পুঞ্জিত ক্ষয় কেন হয়, তাই না? এর কারণগুলি বা কি কি, সেগুলো আমাদের জানতে হবে। তাহলে পুঞ্জ সঞ্চালনের কারণ বা কজেস অফ মাস ওয়াশিং, দেখো কিছু রয়েছে প্রত্যক্ষ কারণ আর কিছু রয়েছে পরোক্ষ কারণ। তাহলে প্রথমে আমরা দেখে নিই কিছু প্রত্যক্ষ কারণ, এরপরে আমরা দেখব হচ্ছে কিছু পরোক্ষ কারণ, ঠিক আছে। প্রথমে দেখো প্রত্যক্ষ কারণের মধ্যে কি রয়েছে? শিলার দুর্বলতা। যদি শিলা খুব দুর্বল হয়, দেখো তিন ধরনের শিলা রয়েছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তার থেকে সব থেকে দুর্বল কোন শিলা? পাললিক শিলা। তাহলে এই পাললিক শিলা যদি কোনো একটা জায়গায় থাকে, তাহলে কি হবে? শিলাটা দুর্বল প্রকৃতির হবে। যদি দুর্বল প্রকৃতির হয়, তাহলে কিন্তু সেখানে মাস ওয়াশিং হবে বা পুঞ্জিত ক্ষয় হবে। আর কি কি থাকতে হবে? শিলার স্তর বিন্যাস। যদি শিলার মধ্যে অনেকগুলো স্তর থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দুর্বল হবে। দুই নাম্বার, এই শিলা স্তরের মধ্যে জল জমা হবে আর এটাকে স্লিপি করে দেবে, দুর্বল হয়ে যাবে, তার ফলে কিন্তু আমাদের পুঞ্জিত ক্ষয় হবে। এরপরে চলে আসছে শিলা স্তরের গঠন। যদি শিলার স্তরের গঠনটা খুব দুর্বল হয়, ভঙ্গুর প্রকৃতির হয়, তাহলেও কিন্তু এই পুঞ্জিত ক্ষয় হবে। এছাড়াও রয়েছে ভূমির রূপ ও খাড়া ঢাল। দেখো, যদি ভূমির রূপটা সমতল হয়, সেখানে কিন্তু আর পুঞ্জিত ক্ষয় হচ্ছে না। তাহলে কি করতে হবে? না, হালকা ঢাল থাকতে হবে। কিরকম? হালকা ঢাল থাকতেই হবে। ঢাল যত বেশি হবে, তাহলে পুঞ্জিত ক্ষয় ততই বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, জলবায়ু ও বৃষ্টিপাত। যেখানে জলবায়ু ও বৃষ্টিপাত যেখানে বলা হয়েছে, অর্থাৎ যদি জলবায়ু আর্দ্র প্রকৃতির হয়, অর্থাৎ সেখানে সবসময় বৃষ্টিপাত হয়, তাহলে পরে কি হবে? সেই জায়গাটা ভেজা ভেজা থাকবে, শিলা দুর্বল প্রকৃতির হবে, মাটির ভেতরে বা শিলা স্তরের ভেতরে জল চলে যাবে, আর সেই জায়গাটিকে সাহায্য করবে এই মাস ওয়াশিং হওয়ার জন্য।
নেক্সট রয়েছে আর্দ্রতা, যদি বাতাস ভেজা ভেজা থাকে তাহলেও মাস ওয়াস্টিংকে কিন্তু সাহায্য করবে। এছাড়া রয়েছে উদ্ভিদ ও প্রাণী। দেখো উদ্ভিদ ও প্রাণী কি করে না, উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে মাটির ভেতরে প্রবেশ করে বা শিলা স্তরের ভেতরে প্রবেশ করে শিলাটিকে দুর্বল করে দেয়। আর অনেকগুলো প্রাণী এরা কি করে না, প্রাণীগুলো মাটির ভেতরে বা শিলা স্তরের ভেতরে ওরা কি করে, আঁচড় দিয়ে শিলাটিকে কিন্তু দুর্বল করে দেয়। তাহলে এরা কিন্তু প্রত্যক্ষভাবেই শিলার এই যে মাস ওয়াস্টিং হওয়ার জন্য এরা প্রত্যক্ষভাবে সাহায্য করে। শুধু কি তাই, কিছু পরোক্ষ কারণও কিন্তু আছে। সেই পরোক্ষ কারণ কয়েকটা দেখে নিই। যেমন আবহবিকার জনিত দুর্বলতা। আমাদের আবহবিকার আমরা জানি যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক আবহবিকার হয়। এই আবহবিকারের ফলেও কিন্তু শিলা দুর্বল হয়ে পড়ে। নেক্সট রয়েছে শিলা স্তরের ভারসাম্য নষ্ট হওয়া। তাহলে শিলা স্তরের যদি ভারসাম্য নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু মাস ওয়াস্টিংয়ে সাহায্য করবে। নেক্সট রয়েছে শিলার শক্তি কমে যাওয়া। শিলার যদি শক্তিটা কমে যায়, অর্থাৎ আগে যেই পরিমাণে বোঝা ও বহন করতে পারত, বর্তমান দিনে যদি সেই শিলা তার অতটা বহন করতে না পারে তাহলে কিন্তু সেখানে মাস ওয়াস্টিং হবেই। তারপরেরটা দেখে নাও 4 নাম্বার, ভূমিকম্প ও বিস্ফোরণ। আমরা অনেক সময় পার্বত্য এলাকায় রাস্তা তৈরি করার সময়, বাড়িঘর তৈরি করার সময়, কনস্ট্রাকশনের সময় আমরা অনেক সময় বোম বেঁধে দিই, অর্থাৎ ডিনামাইট বেঁধে দিই। তাহলে সেখানে যদি আমরা ডিনামাইট ব্যবহার করি শিলা স্তরে ফাটল ধরবে, তাহলে সেই ছোট ফাটল বা বড় ফাটলগুলো কি করবে, শিলা স্তরকে দুর্বল করে দেবে। আর সেটা কিন্তু পরবর্তীতে আবার মাস ওয়াস্টিংয়ে সাহায্য করবে। অনেক সময় ভূমিকম্পের ফলেও কিন্তু শিলাস্তর দুর্বল হয়ে যায়। এছাড়া মানুষের যে কাজ, যেমন সেচ, খনন, এই সমস্ত কাজের ফলেও কিন্তু শিলা দুর্বল হয়ে পড়ে বা মৃত্তিকা ভঙ্গুর হয়ে পড়ে, আর এর জন্য মাস ওয়াস্টিং হয়। তাহলে তোমরা দেখলে মাস ওয়াস্টিং কেন হচ্ছে, তাই না? প্রথমে আমরা জানলাম মাস ওয়াস্টিং কাকে বলে, তারপরে জানলাম মাস ওয়াস্টিং কোথায় হয়, কেন হয়, তাই না? কোথায় হয় না, ঢালযুক্ত এলাকায় হয়, বিশেষ করে পার্বত্য এলাকায়। আচ্ছা, কেন হয়? ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, ঢাল আর জলের সামান্য সাহায্যের ফলে হয়। আচ্ছা, জল এখানে কিন্তু অনুঘটক হিসাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা জানলাম যে এই যে মাস ওয়াস্টিং এর কারণ কি কি, প্রত্যক্ষ কারণ, পরোক্ষ কারণ। তাহলে বুঝতে পারলে, এবারে আমরা চলে আসি পরের অংশে। দেখো, এই যে আমরা একটু আগে বলেছিলাম এখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে, জলের একটা ভূমিকা থাকবে, খাড়া পাহাড়ি ঢাল হতে হবে, আর ধীরে ধীরেও হতে পারে, আবার দ্রুত গতিতেও কিন্তু হতে পারে। আচ্ছা, আর কি এর ফলে ভূমিরূপের পরিবর্তন হয়। আচ্ছা, যদি তোমাদের বলে দেয় যে এর গুরুত্ব কি, অর্থাৎ মাস ওয়াস্টিং এর গুরুত্ব কি, গুরুত্ব কি বা এর বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য কি, তখন কিন্তু আমরা এগুলোকে বলতে পারবো। তাহলে কি, এক মাধ্যাকর্ষণ শক্তি কাজ করতে হবে, জলের ভূমিকা থাকবে, খাড়া পাহাড়ি অঞ্চল হবে, ধীর বা দ্রুত গতিতে হতে পারে, আর কি এর ফলে কি হয়, ভূমিরূপের পরিবর্তন হয়। ঠিক আছে, চলো নেক্সট। আমরা এতক্ষণ ধরে পুঞ্জিত ক্ষয় সম্পর্কে শুনছি, এবারে আমরা দেখব এই যে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং, এই পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং কয় প্রকার। ঠিক আছে, আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 প্রকার, 2, 3, 4, 5, 6 প্রকারের। কি বলেছে? প্রথমে বলেছে বিসর্প অর্থাৎ ক্রিপ, তারপরে হচ্ছে প্রবাহ বা ফ্লো, ধস বা ল্যান্ডস্লাইড, স্ল্যাম, তারপরে হচ্ছে প্রপাত বা ফল, অবনমন বা সাবসিডেন্স। ঠিক আছে, তাহলে এই 6 প্রকারে কি ভাগ করেছে না, মাস ওয়াস্টিংকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আমরা একে একে করে জানবো, দেখব, বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথমেই চলে আসি আমরা বিসর্প বা ক্রিপ। এটা কি বিসর্প বা ক্রিপ? দেখো, খুব ধীরে হলেও চোখের আড়ালে মাটি বা শিলাস্তর সরে যাওয়া। তাহলে ধীরে ধীরে যদি কোনো একটা ঢালু জায়গায় মাটি ধীরে ধীরে করে সরে যায়, তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো ধীরে ধীরে কিন্তু এদিকে সরে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে গাছগুলো আগে দাঁড়িয়ে ছিল সেটা কিন্তু ধীরে ধীরে করে সরে যাচ্ছে।
যদি এইভাবে করে সরে যায় তাহলে তাকে কি বলবে? ক্রিপ। ঠিক আছে, ক্রিপ। আচ্ছা, এই ক্রিপ আবার কত প্রকারে ভাগে ভাগ করা যায়? এখানে দেখো 4 প্রকারের দিয়েছে। কি কি? মৃত্তিকার বিসর্প, শিলা বিসর্প, ট্যালাস বিসর্প আর শিলা হিমবাহ বিসর্প। একে একে করে দেখি আমরা। যেমন বলেছে যে মৃত্তিকা বিসর্প বা সয়েল ক্রিপ, যদি মাটি শুধু সরে যায় তাহলে পরে তাকে কি বলবে? মৃত্তিকা বিসর্প। যদি মাটির জায়গায় কে যায়? শিলা। যদি শিলা সেখান থেকে সরে যায় তাহলে সেটাকে কি বলবে? রক ক্রিপ। ট্যালাস, ট্যালাস কি না, শিলা যখন টুকরো টুকরো হয়ে যায় তখন একটু ধারালো শার্প পাথরের সৃষ্টি করে, তাহলে তাদেরকে কি বলা হয়? ট্যালাস বলা হয়। তাহলে এরা যখন সরে যায় তখন এটাকে বলা হয় ট্যালাস বিসর্প। শিলা হিমবাহ বিসর্প। আচ্ছা, হিমবাহের সাথে শিলাও থাকে, ঠিক আছে, বরফের ভেতরে শিলাও থাকে, তাহলে তারা যদি ধীরে ধীরে করে ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে যায় তখন সেই ঘটনাটিকে বলা হয় শিলা হিমবাহ বিসর্প। বলে রাখি এখানে, এই যে বিসর্প যাকে নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা কিন্তু ধীর গতিতেও হতে পারে আবার স্পিডেও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্লো বা ধীর গতিটাই দেখতে পারি। আচ্ছা, এখানে কিন্তু জলের ভূমিকা বহনের জন্য ব্যবহার হয় না, অনুঘটকের মতো এখানে জল ব্যবহৃত হয়। নেক্সট, তাহলে আমাদের 6টা ভাগের মধ্যে প্রথমটা হয়ে গেল। এবারে চলে আসছি প্রবাহ অর্থাৎ ফ্লো। ফ্লো মানে কি? দেখো, বলছে যে যদি কোনো একটা জায়গাতে, কোনো একটা ঢালু জায়গাতে যদি মৃত্তিকা কণা, শিলা কণা জলের সাথে ধীরে 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 করে নিচের দিকে নেমে যেতে থাকে তখন তাকে বলা হয় ফ্লো। ফ্লো নামটা শুনেই তোমরা বুঝতে পারছো, তাই না? ধীরে ধীরে করে যদি ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে যেতে থাকে তাকে বলা হয় কি? ফ্লো। তাহলে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এই যে সলিফ্লাকশন, কর্দম প্রবাহ, এই সমস্ত জিনিসগুলো তোমরা দেখতে পাবে। নেক্সট চলে আসি আমরা। এরপরে থার্ড কি আছে? ধস বা স্লাইড। তোমরা ধস সম্পর্কে অনেকবারই শুনেছ। পার্বত্য অঞ্চলে বৃষ্টির সময় ধস হয়, দার্জিলিংয়ে ধস হয়, সিকিম, গ্যাংটক, কার্শিয়াংয়ে অনেক সময় ধস হয়, তোমরা শুনেছ। ধস কাকে বলছে না, ঢালু অঞ্চলে যদি পর্বতের কিছু অংশ, শিলা বা মৃত্তিকার অংশ যদি ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসে তখন তাকে কি বলা হয়? স্লাইড। কিন্তু এখানে কি হবে? বড় শিলাখণ্ড হবে, ছোট নয় কিন্তু বড় শিলাখণ্ড হবে। ঠিক আছে, তাহলে পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল অনুসারে যদি বড় কোনো শিলাখণ্ড বা ভূমির অংশ ধীরে ধীরে করে নিচের দিকে নেমে আসে বা হঠাৎ নেমে আসে তাহলে পরে কিন্তু এই যে হঠাৎ নেমে আসে তখন তাকে কিন্তু শিলাস্খলন বা ধস বলা হয়। 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে কি বলেছে না, স্লাম্প। স্লাম্প কি? দেখো, যদি কোনো ঢালু জায়গায় যদি গোলাকার পথে ব্লক আকারে নিচের দিকে নেমে আসে, যদি শিলাখণ্ড অংশ অংশ আকারে অর্থাৎ ব্লকে ব্লকে, ছোট ছোট ব্লকে বা বড় বড় ব্লকে যদি ধীরে ধীরে করে উপরে থেকে নিচের দিকে নেমে আসে তখন তাকে কি বলা হয়? স্লাম্প। ঠিক আছে, তাহলে সবকিছুই উপরের থেকে নিচের দিকেই নামছে, তাই না? তো বিভিন্ন রকম ভাবে এদেরকে বিভিন্ন রকম ভাবে নামকরণ করা হয়েছে। চলো এবারে দেখি প্রপাত। প্রপাত কি বলছে? যদি খাড়া ঢাল থেকে সরাসরি উপরের থেকে নিচের দিকে নেমে আসে অর্থাৎ পতন ঘটে তখন তাকে কি বলছে? ফল। তাহলে যেমন ওয়াটারফল বলি, তাহলে উপরের অংশ থেকে যদি একদম খাড়া ঢালু অংশে যদি শিলাখণ্ড বা মাটির মৃত্তিকার কিছু অংশ একদম সরাসরি নিচের দিকে নামে তখন তাকে বলা হয় ফল। এবারে 6 নম্বরে চলে আসি, অবনমন বা সাবসিডেন্স কাকে বলা হয়? সাবসিডেন্স দেখো, একবারে দেখলেই ছবিটা বুঝতে পারবে, খুব সুন্দর ছবি ড্রয়িং করা আছে। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, পরীক্ষার সময় তোমরা যদি পারো এই ছবিগুলো কিন্তু খুব সহজ ছবি এখানে দেওয়া হয়েছে, সেই ছবিগুলোকে তোমরা কিন্তু ড্রয়িং হিসাবে ইউজ করতে পারো। ঠিক আছে, ছবি যদি ব্যবহার করো ভূগোল পরীক্ষায় তাহলে কিন্তু নাম্বারটা অনেকটাই বেশি আসবে। নিজের কনসেপ্ট ক্লিয়ার থাকবে আর সেই সাথে সাথে স্যার সেই ছবি দেখেই কিন্তু বুঝতে পারবে যে ছাত্র জানে। ঠিক আছে, তাহলে পরে দেখো চলে আসি অবনমনে। অবনমন কাকে বলছে? যদি ভূমি ধসে না পড়ে নিচে দেবে বা বসে যায়
তাহলে পরে কোনো একটা জায়গায় যদি ভূমিটা কি হয় ধীরে ধীরে করে দেবে যায়, তাই না, তখন তাকে কি বলছে অবনমন বা সাবসিডেন্স। আমরা দেখলাম যে মাস ওয়াস্টিং কত প্রকারের, তাই না। এবারে আমরা দেখব যে এই যে মাস ওয়াস্টিং আছে আর এর ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হয়, তাই না। একটু আমরা দেখে নিই কি কি ভূমিরূপের সৃষ্টি হয়। যেমন ক্ষুদ্র উচ্চতা ও নিম্নতা, তাহলে কিছু কিছু জায়গায় কি হয় জায়গাটা নিচের দিকে নেমে যায় বা ঢালু হয়, সামান্য উঁচু হয়, অর্থাৎ বন্ধুর ভূপ্রকৃতি কিন্তু সৃষ্টি হতে পারে এই মাস ওয়াস্টিং এর জন্য। এক, এটা হতে পারে। দুই, কি হতে পারে রক ট্যালাস, অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে যখন শিলাগুলো বা অংশগুলো নেমে আসে তখন এরা যদি একটু শার্প হয়, ধারালো হয়, ঠিক আছে, তাহলে পরে এই সমস্ত পাথরগুলো, শিলা অংশগুলো যদি তার একসঙ্গে জমাট বেঁধে থাকে, এক জায়গাতে থাকে, তখন তাকে বলা হয় কি রক ট্যালাস, ঠিক আছে, এটাও হতে পারে। আচ্ছা, ধীরে ধীরে করে এই যে টেরেসেস অর্থাৎ ধাপযুক্ত ঢাল, তাহলে এই মাস ওয়াস্টিং এর ফলে কি হতে পারে পার্বত্য অঞ্চলে ধাপের সৃষ্টি হতে পারে, মানে সিঁড়ির মতো এরকম ভূমিরূপেরও সৃষ্টি হতে পারে। লাহার, লাহার কি বলেছে, যদি কোনো জায়গায় যেমন ম্যাগমা বয়ে আসে, ঠিক সেরকমই যদি সেখানে এই ম্যাগমা বয়ে এসে বহুদূর অবধি বিস্তৃত হয় আর এটা পুরো জায়গাটাকে দখল করে ফেলে, তখন সেই রকম ভূমিরূপকে বলা হবে কি লাহার, ঠিক আছে। আচ্ছা, এছাড়া রয়েছে সলিফ্লাকশন মন্ড। কিরকম জিনিসটা না, যে সমস্ত জায়গায় বরফ রয়েছে সেই বরফের নিচেও কিন্তু অনেক সময় কি হয় ক্ষয় হয়, জলটা গলে যায় আর বরফটা গলে যায় আর বরফ গলে গিয়ে কিন্তু এইরকম ভূমিরূপের সৃষ্টি হতে পারে। এবং শেষে রয়েছে কি কাদা প্রবাহ বাঁধ। অনেক সময় যখন কাদা প্রবাহ হয় তখন কি হয় না, যে দিক দিয়ে প্রবাহিত হচ্ছে তার পাশে এই পলিগুলোকে জমা বাঁধিয়ে এরা কিন্তু উঁচু বাঁধের সৃষ্টি করে প্রাকৃতিকভাবেই, তাহলে পরে এই রকম ভূমিরূপেরও সৃষ্টি হতে পারে। তাহলে মাস ওয়াস্টিং এর ফলে কিন্তু এই সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হতে পারে, ধাপযুক্ত ঢাল সৃষ্টি হতে পারে, লাহার হতে পারে, সলিফ্লাকশন মন্ড হতে পারে, কাদা প্রবাহ বাঁধ হতে পারে, শিলা ট্যালাস হতে পারে, ক্ষুদ্র উচ্চতা ও নিম্নতা যুক্ত জায়গা সৃষ্টি হতে পারে। এবারে চলে আসি একদম শেষে। দেখো আমরা এতক্ষণ ধরে যেই চ্যাপ্টারটিকে দেখলাম সেটা হচ্ছে কি না আমাদের মাস ওয়াস্টিং, তাই না। তাহলে পরে আমরা কিন্তু যখন কোনো একটা জায়গায় ঘুরতে যাব তখন কিন্তু আমরা এগুলিকে দেখব যে কোথায় মাস ওয়াস্টিং হচ্ছে বা কীরকম দেখতে বা কিভাবে হচ্ছে। যদি আমরা চোখ খোলা রাখি তাহলে কিন্তু এগুলো আমরা দেখতে পাবো। আর এটা কিন্তু ভূমিরূপ পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে। চলো তাহলে পরে আমরা চ্যাপ্টারটিকে দেখলাম, খুব ছোট্ট একটা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবারে আমরা দেখব যে কতটা বুঝেছি, তাই না। এবারে প্রশ্ন উত্তরের পর্বে আমরা চলে আসছি। দেখো যদি সম্ভব হয় তোমরা এখানেই পজ করো ভিডিওটাকে আর গিয়ে তোমরা আগে বইটিকে খুব ভালোভাবে পড়ো, বোঝার চেষ্টা করো, আবার ভিডিওটা দেখো শুরু থেকে, বারবার দেখো, পজ করে দেখো। যখন তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমি চ্যাপ্টারটিকে খুব সুন্দরভাবে বুঝে ফেলেছি, তখন তোমরা এই প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করো। আর কোন কোন প্রশ্ন পারলে না, যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর সবাই যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে, কেমন। চলো আমরা কিছু প্রশ্ন দেখে নিই। যেমন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যেমন ভূগাঠনিক প্রক্রিয়া প্রধানত কয় প্রকার ও কি কি। এক্সোজেনেসিস শব্দ দুটির অর্থ কি। পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ সঞ্চালন মাস ওয়াস্টিং এর প্রধান কারণ কোনটি। এভাবে করে আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু দিয়েছি যেগুলো শর্ট প্রশ্ন হিসাবে বিবেচিত হবে, আর এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও বেশ কিছু আমরা এখানটায় বড় প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। যেমন বহিস্থ প্রক্রিয়া বলতে কি বোঝায়, এই প্রক্রিয়ায় কোন কোন প্রাকৃতিক শক্তি কাজ করে, পুঞ্জ সঞ্চালন বা মাস ওয়াস্টিং কাকে বলা হয়। এইভাবে করে অনেকগুলো
সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে কিন্তু দেওয়া হয়েছে। দেখো, বড় প্রশ্ন এর থেকে বাইরে আসার কথা নয়। তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখো, দেখে আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি চাইবো তোমরা এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধু, তোমাদের যারা সহপাঠী তাদের সাথে শেয়ার করবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, কেমন? সবাই ভালো থেকো, আর পরের ভিডিও কালকেই আমরা দেব, ঠিক আছে? চল, টাটা।